ইতিমধ্যে সড়ক পথে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য আংশিক স্থগিত রেখেছে ভারত সরকার। তবে এখনো উন্মুক্ত রয়েছে জলপথ। বাংলাদেশের সঙ্গে ভারতের জলপথের অন্যতম যোগাযোগের মাধ্যম সুন্দরবনের নদীপথ। আন্তর্জাতিক এই জলপথ ব্যবহার করে প্রতিনিয়ত বাংলাদেশি পণ্যবাহী জাহাজ যাতায়াত করে। গত কয়েকদিনে সেই জাহাজ চলাচল অনেকটাই বেড়ে গিয়েছে বলে দাবি স্থানীয়দের। এই পণ্য আমদানি বা রপ্তানির জন্য জাহাজের পরিমাণ বৃদ্ধির কারণে এলাকার নিরাপত্তা নিয়ে শঙ্কিত সুন্দরবনের মানুষজন। পাশাপাশি অতিরিক্ত জাহাজ চলাচলের কারণে নদী বাঁধ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও দাবি প্রশাসনের আধিকারিকদের। এছাড়াও এই জাহাজ চলাচল বৃদ্ধির কারণে জল দূষণ থেকে শুরু করে জলজ প্রাণীদের মৃত্যু, বাস্তুতন্ত্রের ওপর প্রভাব ফেলেছে বলেও দাবি তাদের। ইতিমধ্যে এই জলপথে পণ্যবাহী জাহাজ চলাচলের বন্ধের জন্য আবেদন জানানো হয়েছে। পাশাপাশি এই পণ্য আমদানি বা রপ্তানির আড়ালে যাতে কোনোভাবে সুন্দরবন এলাকায় কোনো রকম সন্ত্রাসী কার্যকলাপ বা অনুপ্রবেশকারীদের ঢোকাতে না পারে বাংলাদেশ সেদিকে নজর রাখছে এবং বাংলাদেশের পুলিশ এবং বিএসএফ নজরদারি চালাচ্ছে। তবে এদেশে বারবার বাংলাদেশি অনুপ্রবেশকারী ঢুকে পড়ায় চিন্তিত এলাকার মানুষজন। বিএসএফ এর চোখ এড়িয়ে সম্প্রতি একাধিকবার বাংলাদেশি অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। এসবের মধ্যে অন্যতম করিডোর হিসেবে সুন্দরবনকে ব্যবহার করেছে তারা। দালালদের হাত ধরে বাংলাদেশের খুলনা, বাখেরহাট সহ একাধিক এলাকা থেকে সম্প্রতি অনুপ্রবেশ ঘটেছে এলাকার সুন্দরবন এলাকায়। এদেশের সুন্দরবন এই ধরনের ঘটনা যেন একেবারে রোজকার ঘটনা হয়ে দাঁড়াচ্ছে। সুন্দরবন কোস্টাল থানার পুলিশের তৎপরতায় ধরা পড়েছেন অনেকেই। আর এই ধরনের অনুপ্রবেশ এদেশে যাতে না ঘটে সেদিকে কড়া নজর রাখছে পুলিশ প্রশাসনের কর্তারা। পাশাপাশি সুন্দরবনে জলপথ ব্যবহার করে কোনো জিহাদি যাতে এদেশে প্রবেশ করতে না পারে সে বিষয়ে নজর রাখছে পুলিশ এবং গোয়েন্দা কর্তারা। দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের উপাধ্যক্ষ অনিমেষ মণ্ডল কি বলছেন শোনাবো আপনাদের। ভারতের পণ্য পরিবহনের ক্ষেত্রে ভারত বাংলাদেশের আমরা দেখলাম যে পণ্য পরিবহন সড়ক পরিবহনের মধ্যে দিয়ে যে পণ্য যাতায়াত করতো সেটা বন্ধ হয়ে গেছে এবং বর্তমানে নৌ পরিষেবার মধ্য দিয়ে অর্থাৎ জল পরিবহনের উপরে বাংলাদেশ ভারতবর্ষের যে যোগ চলা শুরু হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে জাহাজ বা যে কার্গো শিল্পের মধ্য দিয়ে পণ্য পরিবহন হতো তার সংখ্যা দ্বিগুণ বা দ্বিগুণ হয়ে গেছে এবং তার মধ্য দিয়ে যে আগামী দিনে ভারতবর্ষের কোনো অনুপ্রবেশ ঘটবে না বা নতুন করে কোনো ভারতবর্ষের সন্ত্রাসবাদী থেকে শুরু করে ভারতবর্ষের সম্পূর্ণরূপে নিরাপত্তা বিঘ্নিত হবে না, আমরা মনে করি যে এটা একটা আশঙ্কার কারণ এবং আগামী দিনে এটা সুন্দরবন সহ কোস্টাল এরিয়া সহ কলকাতার পক্ষে একটা বিপজ্জনক পথ বা পদ্ধতি বলে মনে করি এবং এটা আমি বলবো সরকারকে খুব পর্যালোচনা করে সুন্দরভাবে ভাবতে যাতে আগামী দিন যেভাবে পণ্য পরিবহনের উপরে সড়ক পরিবহন বন্ধ করা হয়েছে সেভাবে এটাও বন্ধ করা হয়। যে পণ্য পরিবহন সড়ক পথ দিয়ে যেত সেই পণ্য পরিবহন আজকে বাংলাদেশ সীমান্তে বাংলাদেশ ভারতবর্ষ সীমান্তে বিশেষ করে পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে জলপথের মধ্য দিয়ে বাংলাদেশের সমগ্র পণ্যগুলো যাতায়াত করছে এবং যে কারণে যাতায়াতের সংখ্যা অর্থাৎ কার্গো শিপের সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে। সেক্ষেত্রে দুটো জিনিসের উপর আমরা অনেক বেশি আতঙ্কিত। এক নম্বর জিনিস হচ্ছে যে আমরা নিশ্চিতভাবে দেখতে পাচ্ছি যে আমাদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে বাংলাদেশ ভারতবর্ষের সীমান্ত দিয়ে যাতায়াত, যেমন তার সঙ্গে সঙ্গে যে দোদুল্যমান পথ দিয়ে এটা যাওয়া হয় বা যাচ্ছে, যেমন রায়মঙ্গল ফেজ কুমিরমারি থেকে শুরু করে আমরা গাড়াল নদী থেকে শুরু করে হোগল নদী থেকে শুরু করে আমাদের মরিচঝাপি বা আমাদের কালিদাসপুর বা সাতজেরিয়া তালতলা থেকে শুরু করে আমাদের হেতালবাড়ি থেকে শুরু করে আমাদের উত্তরডাঙ্গা থেকে শুরু করে আমাদের রাঙাবেলিয়া, পাখিয়ালা, দয়াপুর কনফারেন্স জোন, বালিয়ন, বালেটু, বিদ্যা, পিসখালি, বিদ্যাধরী সহ সামগ্রিক যে ভালনারেবল দোদুল্যমান নদী বাঁধের পাশ দিয়ে যেটা যাচ্ছে সেটা সুন্দরবনের মানুষের পক্ষে অনেক বেশি আতঙ্কের কারণ এ থেকে যেমন আতঙ্কের কারণ সন্ত্রাসবাদী সহ অনুপ্রবেশ ঢোকার সঙ্গে সঙ্গে যে দোদুল্যমান জায়গা দিয়ে যাচ্ছে সেই দোদুল্যমান যাওয়া জায়গার কারণে নদী ভাঙন প্রবণতা বাড়ছে। 100 দিনের কাজ আবাস যোজনার টাকা নেই, নদী বাঁধের মাটি নেই
নদীবাঁধের কাজ হচ্ছে না, ইরিগেশন যতটুকু করছে ততটুকু, সেক্ষেত্রে আবার কেন্দ্রীয় সরকার এই যে দ্বিমুখী নীতি নিচ্ছেন এবং পশ্চিমবঙ্গকে হাতে মারার চেষ্টা করে যে আমাদের দোদুল্যমান জায়গা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, সেটা আমরা মনে করি যে আমাদের সুন্দরবনের পক্ষে ভীষণ ভীষণ ক্ষতিকারক দিক। আগামী দিনে যাতে এটা বন্ধ হয়, যেভাবে ফরেস্ট ডিপার্টমেন্ট চিঠি করে ফরেস্টের মধ্যে দিয়ে যেত, সেক্ষেত্রে ফরেস্ট ডিপার্টমেন্ট কেন্দ্রীয় সরকারকে চিঠি করে সেটা বন্ধ করেছে। আমি পশ্চিমবঙ্গ সরকার সহ সমস্ত সরকারের আধিকারিকদেরকে আমি বলবো যে আগামী দিন এটা যাতে আমাদের ভারত বাংলাদেশের এই যে জল পরিবহন যাতে বন্ধ হয় এবং তাতে সুন্দরবন সহ সামগ্রিক পরিস্থিতি যাতে বাঁচে, সেই জন্য আমি সবার দৃষ্টি আকর্ষণ করব, যাতে আগামী দিন আমরা সুন্দরবনের মানুষ সুস্থ এবং স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারি। এই জন্যে আপনাদের দিয়ে আমি সরকারকে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি। নমস্কার। গত ডিসেম্বর মাসে ক্যানিং থেকে তেহরিক-ই মুজাহিদিনের সদস্য এক কাশ্মীরি জিহাদিকে গ্রেপ্তার করেছিল বেঙ্গল এসটিএফ। সুন্দরবনের জলপথ ব্যবহার করে বাংলাদেশ হয়ে পাকিস্তানে পালানোর ছক কষেছিল সেই জিহাদি, এমনটাই দাবি ছিল গোয়েন্দা দপ্তরের। আর সেই ঘটনার পর থেকে নজরদারি বেড়েছিল সুন্দরবন এলাকায়। তবে মাঝে কিছুটা নজরদারিতে শিথিলতা দেখা দিলেও পেহেলগামে জিহাদি হামলার পর সেই নজরদারি আরও বাড়ানো হয়েছে। পাকিস্তানের জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার কারণে বাংলাদেশের সামাজিক মাধ্যমে ভারত বিরোধী নানা ধরনের পোস্ট লক্ষ্য করা গিয়েছে। আর এদিকে সম্প্রতি দিল্লি বাংলাদেশের সঙ্গে স্থলপথে ব্যবসা আংশিকভাবে বন্ধ করায় দুদেশের মধ্যে কিছুটা হলেও দূরত্ব তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে খোলা জলপথ দিয়ে যাতে এদেশে অনুপ্রবেশ না ঘটে সেদিকেও কড়া নজরদারি চালানো হচ্ছে। সূত্রের খবর, ইতিমধ্যেই সুন্দরবনের উন্মুক্ত বাংলাদেশি সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিএসএফ। কিন্তু তবুও বিএসএফ এর নজর এড়িয়ে যাতে বাংলাদেশি পণ্যবাহী জাহাজ বা অন্য মাধ্যমে এদেশে অনুপ্রবেশ না হয় সেদিকেও নজর রাখছে উপকূল থানার পুলিশ বাহিনী। কি বলছেন ডেপুটি ফিল্ড ডিরেক্টর সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের জোন্স জাস্টিন, শুনব। আমাদের সুন্দরবন এলাকায় থ্রু ইন্দো বাংলাদেশি প্রোটোকল ট্রিটি বলে একটা ট্রিটি আছে, তার মধ্যে মানে অনেকগুলো জাহাজ ইন্ডিয়া আর বাংলাদেশের মধ্যে ট্রেড করার জন্য যাতায়াত করে। ওর নাম্বার আস্তে আস্তে বাড়তেই থাকছে। ও বড় বড় জাহাজ তো ছোট নদীতে যাওয়ার জন্য অনেকগুলো সমস্যা আমরা ফিল করছি। ও প্রথম সমস্যা আছে আমাদের যে নদীগুলোতে ও জাহাজগুলো যায় ওখানে এমব্যাঙ্কমেন্ট আর যে আমাদের ফরেস্ট এলাকার যে মানে গাছগুলো আছে ওখানে এরোশন অনেকটা বেড়ে যাচ্ছে, এর জন্য অনেকটা ল্যান্ড আমরা লস করছি। এছাড়া মানে ওই এলাকাতে ওই নদীতে যে ডলফিন বা বড় অ্যাকোয়াটিক অ্যানিমালসগুলো আছে ওর ডেথ কেসেস অনেকটা বেশি আছে বাকি জায়গাতে কম্পেয়ার করলে। ও প্রপেলারের বা ওর যাওয়ার সময় ওর সাথে ধাক্কা খেয়ে ও অনেকগুলো মারা যাচ্ছে, এটা একটা সমস্যা আছে। আর যে নদীতে ওনারা যায় ওখানে মাছ ধরতে পারবে না বা অন্য কিছু কাজ করতে পারবে না। আর অনেক পলিউশন হয়, ডিজেল পলিউশন। তার থেকে ও ফ্লাই অ্যাশ সেখান থেকে বেশি করে বাংলাদেশ দিকে নিয়ে যাওয়া হয়। ফ্লাই অ্যাশ যখন মানে ও ক্যাপসাইজ হয়ে যায় সেই সময় ফ্লাই অ্যাশটা ইকোসিস্টেমের মধ্যে পুরো জুড়িয়ে যায়। ও ফ্লাই অ্যাশের অনেকটা মেরকুরি থাকে, এটা হেভি মেটাল পলিউশনের দিকেও অনেকটা সমস্যা করে। তো এগুলো কারণ করে আমরা মানে এটাকে অন্যদিকে বা এর কোনো অল্টারনেটিভ থাকে ওই অল্টারনেটিভ জায়গাতে আমরা নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছি। আপনার কি এর জন্য কোনো মেল বা কিছু জানিয়েছেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে? চেষ্টা করছি কি মানে এটাকে আরেকটু অল্টারনেটিভ পাথ যদি থাকে ওই অল্টারনেটিভ জায়গাতে নিয়ে যাওয়ার জন্য আবেদনগুলো আমরা করছি। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।